কথা বলেন, আপনার ছেলে তো নাকি? নাম কি বলতো? রাসেল। রাসেল। বাবার নাম? মোহাম্মদ আবু। রামুর নাম? তাসলিমা। তোমার ভাই আছে? জি। কি নাম? আমার বড় ভাইয়ের নাম রাকিব। বোন? বোন তানিয়া। ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। না কেমন চলে গেল। নম্বরে কত বিচার চাইছি। আসসালামু আলাইকুম। বসেন। জরুরি ভাই আসছে? জি। কি অবস্থা ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বসেন, আমি একটু কিছুক্ষণের জন্য একটু আমার ক্যামেরা প্রেফারেন্স দিচ্ছি। হ্যাঁ, সো জরুরি ভাই, আপনার পরিচয়টাকে প্রথমে দেন, ওদের সাথে পরে কথা বলতেছি। আপনি কোথায় আছেন, কি করতেছেন? আসসালামু আলাইকুম, আমি আব্দুল জলিল। আমার হোম ডিস্ট্রিক্ট নারায়ণগঞ্জ সোনারগাঁ, বর্তমানে গাজীপুরে আমার বাড়ি, এখানেই বসবাস করতেছি। তো পেশাগতভাবে আমি ছোট একটা ব্যবসা করেন। ওর সাথে এই রাসেলের ফ্যামিলির সাথে বা এই ভদ্রলোকের সঙ্গে আপনার পরিচয়টা জানি কিভাবে হয়েছিল? আপনাকে তো প্রথম ভিডিওতে আমরা বিস্তারিত আমি আপনাকে মেসেজ করছিলাম। হ্যাঁ, কিন্তু ওনাদের সঙ্গে পরিচয়টা কিভাবে? মানে ইমাম ভাই আমার ওই মেসেঞ্জারে বলতেছে দেখেন আপনি কি কিছু করতে পারেন কিনা। তো কয়েকবার বলছে আর কি, বলার পর আপনাকে বললাম, আপনি বললেন ঠিক আছে। আচ্ছা, ডেট দিলেন। ইমাম ভাই, লক করে দাও, জানালাটা লক করে দাও। ইমাম ভাই, আপনি একটু বলেন ওনার সঙ্গে, ওনাকে আপনি নক দিছিলেন কেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে আমি রাসেলকে তার ফ্যামিলির কাছে মানে আপন ঠিকানা ফিরিয়ে দেওয়ার জন্য আমি খুব মানে ট্রাই করতেছিলাম। আপনি যে করে মানে বলছিলেন যে ইমেল করার জন্য, আমি ইমেল করতেছিলাম। ইমেল আমি প্রথম করতে পারতাম না, আমি ইমেলটা শিখে নিলাম। তো ইমেল শিখে নিয়েছি, ইমেল করতেছি, কিন্তু কোনোভাবে আমি রেসপন্স পাচ্ছিলাম না, কোনো সাড়া পাচ্ছিলাম না আপনার কাছ থেকে। কারণ আমি এটাও বুঝতেছিলাম যে লক্ষ লক্ষ লোক আপনাকে যেহেতু নক করতেছে, এতগুলোর ভিতরে আমি এত ভিড়ের মাঝে আমি কিভাবে হাইলাইটস হবে আমি বুঝতে পারতেছিলাম না। কিন্তু আমার একটা টার্গেট ছিল যে রাসেলকে এনি হাউ এনি কস্ট তার ফ্যামিলির কাছে পৌঁছাতে হবে। রাইট, সেটা ঠিক আছে, কিন্তু আপনি ওনাকে নক দিলেন কেন? তো আমি ওই আপনার ওইভাবে যখন ইমেল করে যদি সাড়া না পেয়ে আমি কি করলাম, আপনার প্রত্যেকটা ভিডিওর নিচে নিচে আমি ওর একটা চিরকুট তৈরি করে আমি ওখানে পোস্ট করতেছিলাম। আচ্ছা আচ্ছা। এই পোস্ট দেখে আমাকে একটা পর্যায়ে যা আব্দুল জলিল ভাই আমাকে নক করলেন। আচ্ছা যে ভাই আপনি যদি কিনা আসলে রাসেলকে যদি আব্দুল জলিল ভাই সরি কিবরিয়া ভাই বা রোমান ভাইয়ের সাথে যোগাযোগ করতে চান তাহলে আমার সাথে একটু ইনবক্সে আসেন। আচ্ছা, তারপর আমি ইনবক্সে যা ডিটেইলস বললাম যে ভাই কোন ধরনের কোন আর্থিক লেনদেন হয়েছে? না না সরি, আসলে এরকম তো সবাই তো মানুষ। আমি ওয়ার্ড কোশ্চেনটা এই কারণেই করলাম, এই ওয়ার্ড কোশ্চেনটা এই কারণেই করলাম যেহেতু আমি আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি, আপনি আরিফ ভাই সহ আরো অনেকেই আছে কাজ করতেছে, সো যাতে করে কেউ কোনো সুযোগ সুবিধা নিতে না পারে, এক। আর দুই নাম্বার হচ্ছে যে যারা কাজ করবে তারাও যাতে জিনিসটা একদম ক্লিয়ার থাকে যে আমি যাদেরকে পরিচয় করে দেই না কেন তাদের সাথে যাতে কোনোভাবেই এই ধরনের কোনো লেনদেন বা কোনো কিছুর সাথে জড়িত না হয়। রাইট জলিল ভাই, আপনি কি মন খারাপ করেছেন? না না না, ওকে। আচ্ছা, তো আপনি ওনাকে নক দেওয়ার পরে উনি, তো আমি যখন ওনার সাথে কথা বললাম তো উনি বলতেছে ভাইয়া এটা তো আসলে লম্বা একটা প্রসেস, আমি ট্রাই করে দেখতে পারি। আমি ভাই একটু প্লিজ ভাই একটু দেখেন। তো উনি এরপরে উনি আমার সঙ্গে যোগাযোগ করলেন, আপনার সাথে যোগাযোগ করলো। তো যোগাযোগ করার পরে দেখা গেছে যে এই নোমান ভাইয়ের সাথে যোগাযোগ চলতেছিল, আপনার সাথে যোগাযোগ চলতেছিল। একটা পর্যায়ে ভাইয়া বলতেছিল যে ভাইয়া একটু ওনাদের তো অনেকগুলো কাজ একসাথে জমি আছে, মনে হয় 1 মাস পরে আমাদের ডাকবে। তো এর মাঝে আমি বলতেছি ভাই এত লম্বা সময়, আসলে এত লম্বা সময় পর আবার ভুলে যায় কিনা আমাদেরকে সেটা কে জানে। আপনি একটু আরেকটু প্লিজ ট্রাই করেন, আপনি কি ড্রাইভারের সাথে সরাসরি কথা বলেন। তো ভাইয়া বলতেছে আমি আপনাকে ভাই একটু আশ্বস্ত করতেছি ভাই, আমি ওনার নাম্বারও আছে বা ওনার সাথে আমার মেসেজে যোগাযোগ আছে, আমি একটু ট্রাই করে দেখি। আচ্ছা, তো লাস্ট ফিনিশিংয়ে আব্দুল জলিল আমাকে একটু খুশি সংবাদ শোনালে যে ভাই এই যে দেখেন আপনি স্ক্রিনশট তুলে পাঠালাম, কি ড্রাইভারের সাথে আমার যোগাযোগ হয়ে গেছে। তা আমি তো অনেক খুশি, যাক ভাই তাহলে কি অবস্থা। আজকে আপনি কতটা খুশি বুঝতে পারছেন? স্টোরি লম্বা। আজকে আসলে আমি এত খুশি সত্যি, আমি খুব মানে ওনাদের সাথে কি কথা বলাইতেছেন? কথা বলাইতেছেন কোনোভাবে ওদের সাথে? থাকে না যে আপনিও তো জানেন সুখবরটা, জলিল ভাই কি জানে যে কার মাধ্যমে যোগাযোগ করেছে? জলিল ভাই তো আমি ওই কিন্তু ওদের সঙ্গে কথা বলাইতেছেন? না না না, ইম্পসিবল, এটা তো সম্ভব না ভাই। আমি এই জায়গায় আমার আরেকটা কাজ করছি, একটা মেসেজ আসছে, প্রথমে একটা মেসেজ আসছে। তো আমাদের আনিস ভাই মেসেজটা বলে দেখেন, তো দেখার পরে আমি মেসেজ যোগাযোগ করি ওমান ইংল্যান্ড প্রবাসী এক ভাই উমর শরীফ নামে, ওনার সাথে যোগাযোগ করি। রেজাল্টটা মানে লাস্টে 0 আসে। তো
আনিস ভাই আছে আমাদের, ও জনাল ভাই এবং আমাদের মুজিবুর রহমান ভাই, আব্দুল গনি ভাই, এরা বলতে মন খারাপ করেন না, মিস হয়েছে, সামনে আসতে পারবো। তো এমন সময় রাত্রে সম্ভবত 11:30 ওই সময় খাওয়া দাওয়া করে ফ্রেশ খাওয়া দাওয়া করি, একটা মেসেজ দেখতে পাই মোহাম্মদ কামাল হোসেন। তো বিস্তারিত যা লেখা ভাই যোগাযোগ করি। উনি আপনাকে মেসেজ করে না, ওই আমি মেসেঞ্জারে দেখি আর কি, আমি অলরেডি চেক করতে থাকি ভাই, আমার খাওয়া দাওয়া সব বন্ধ। না সেটা তো আমি বুঝতে পারছি, কিন্তু ওই কমেন্ট সেকশনে কি কামাল সাহেবই কমেন্টস করেছিলেন? হ্যাঁ, ওনাকে তারপরে আপনি নক দেন? হ্যাঁ, আমি নক দেওয়ার পরে কামাল সাহেব বলতেছে হ্যাঁ ঠিক আছে, ওকে, কোন রকম কনফিউশন ছাড়া এটাই আসলে। তারপরে তো কামাল সাহেব আমার সঙ্গে, তারপরে আরেকটা কথা, আমি জুরাইনের নামটা শুনছি আর কি, জুরাইনে। তো জুরাইনের ডেকার হোটেলের দোকানে আমি নিম্নত 10টা দোকানে মানে গুগলে বাইর করে কল নক করছি। কালকে আমার কাছে এক ভদ্রলোক ফোন করছে, হ্যাঁ রাসেলের আব্বা আমার পাশে আছে। আপনার পাশে মানে? হ্যাঁ, আপনার নাম ঠিকানা, মানে এক কথায় কিবরিয়া ভাই ওই নামটা বললে মানে সেলুন, সবাই সম্মান করে। তো আমি বললাম হ্যাঁ রাসেলের সন্তান হয়েছে মোহাম্মদ কামাল হোসেন, কামাল সাহেব, ওনার মাধ্যমে। হ্যাঁ হ্যাঁ কামাল সাহেব। তো আমি আর বেশি কিছু বলিনি, কারণ নাম্বার চাইতে পারে, বিভিন্ন কিছু করতে পারে। আমি আপনারা তৈরি হচ্ছেন একদম আমার মনের মতো করে তৈরি হচ্ছেন, এটা আমার খুব সুখের খবর। আপনার সাথে তো আমার প্রথম দিন, ওয়ালাইকুম আসসালাম, প্রথম দিন দেখা হয়নি। আপনার পরিচয় একটু বলেন ভাইয়া। আমার নাম মোহাম্মদ সাইদুল হক রাব্বি। রাব্বি, তো আপনি রাসেলের কি হন? আমি রাসেলের ছোট মামা। ও, মানে আপনাদের পরিবারে উনি বড় হয়েছে। তো প্রথম দিন আসেন নাই কেন? প্রথম দিন আসতে পারি ব্যবসায়িক কাজে। ব্যবসায়িক কাজে। আজকে তো সবকিছু জেনে শুনে আসছেন। কতদিন যাবত, কত বছর যাবত রাসেল আপনাদের পরিবারে আছে? রাসেল 9 বছর ধরে আমাদের পরিবারে আছে। 9 বছর ধরে। তো সবকিছু তো জানেন। আজকে যদি ও সত্যি সত্যি ওর ফ্যামিলিকে পেয়ে যায়, তারপরে কি দাঁড়াবে? ওকে হ্যান্ড ওভার করবেন? ইনশাআল্লাহ হ্যান্ড ওভার করব। আচ্ছা রাসেল, কি অবস্থা তোমার? মনে হচ্ছে মানে আমাদের তো আসলে কখনো মানে ওই যে কথা শুনে গুলি মিস যায় না, আমাদের তো আজকে এরকম। আমি জানি না তোমার ব্যাপারে কি হয়েছে, কারণ আমি বিস্তারিত কথা বলি নাই। তো তোমার কি মনে হয় কিছু একটা হতে পারে? বাবা এতদিন পরে, কত বছর আর কত বছর বয়সে পাইছি? ওর বয়স তখন হবে 6 বছর হবে, কথাও বলতে পারতো না, এমন অবস্থা ছিল। সর্দি লাগা চেহারা এমন বিকট, কেউ সামনে যেত না, এত ময়লা ছিল। মনে করেন যে ওর পিছনে প্রায় অনেক টাকা খরচ হয়েছে ডাক্তারি। তো ওই সময়টা তো কিছু ইনফরমেশন বলে নাই, বাবা কোথায় থাকে? কথাই বলতে পারতো, অটিস্টিক শিশু ছিল। অটিস্টিক শিশু ছিল। এখন আমরা অনেক চেষ্টা করে অনেক চিকিৎসা পর্যন্ত করেছি। চিকিৎসা করে বাপ মারে দেখলে চিনতে পারবা? চিনতে পারবা? চেষ্টা করো। না না, চিনতে পারতে হবে এমন কোনো ব্যাপার নাই, তোমার মন থেকে যেটা আসবে তাই। ঠিক আছে, তো আমরা আজকে মোটামুটি পুরা গ্রুপই নিয়ে আসতেছি, আব্বু আম্মু আসতেছে যারা দাবি করছে, বাকিটুকু তোমার সাথে দেখা হোক, কথাবার্তা হোক, আল্লাহ ভরসা। জি ভাই বলেন। একটা কথা, ওর বাবা মা যদি ওকে রাখতে চায় সমস্যা নেই, ওটা তো আমরা ফালাই দিই। ওরা বলছি তুমি যদি থাকতে পারো থাকো, না হলে ফালাই দিব। তুমি কোথায় বাড়ি, কোথায় আপনাদের ঠিকানা? আমাদের হলো ক্যানিগঞ্জ। আচ্ছা, হ্যাঁ, মানে আপনার রাসেল কোথায় আছে পুরো ঠিকানাটা বলুন। অল মার্কেট, উত্তর ভাইচর, ক্যানিগঞ্জ, ঢাকা। ওখানে থাকে তারানগর ইউনিয়ন। তারানগর। আপনার নামটা? মোহাম্মদ সাইদুল হক রাব্বি। সাইদুল হক রাব্বি। তো আমরা এবার, ওরাও আসলে বাইরে ওয়েট করতেছে, আজকে আর বেশি ইয়ে করতে হবে না। আপনার ফিলিংস শেয়ার করতে চান? আচ্ছা প্লিজ শেয়ার করেন। আসলে মানে আপনি যে কিবিরে ভাই আপনার উদ্দেশ্যে বলা যে আপনি যে প্ল্যাটফর্মটা তৈরি করছেন আপন ঠিকানা, নিঃসন্দেহে এটা আপনি আল্লাহ তাআলা আপনাকে উত্তম যাজা মানে আখিরাতে উত্তম যাজা দান করুক, এটা আমি মন থেকে সবসময় আমি দোয়া করি। আমি না মানে যারা দেখতেছে, যারা ভিউয়ার্স আছে সবাই আপনাকে দোয়া করে। এবং এই যে হারিয়ে যাওয়া সন্তানদেরকে তার বাবা মার কাছে ফিরিয়ে দিচ্ছেন, আসলে তারা যে এতটা হ্যাপি হয় যখন তারা তার সন্তানকে তারা তাদের কাছে ফিরে পায়। তো এটা আপনি এই কার্যক্রমটা আপনি চালিয়ে যাবেন। আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ, নিশ্চয়ই দোয়া করবেন আমার জন্য। তো আমরা ফাইনালি যেটা করব, আমরা রাসেলকে এখন স্টুডিওতে বসাবো, বাকি পার্টটুকু বলছেন। রাসেল চলে আসুন। হ্যাঁ জলিল ভাই বলেন, আপনি বসেন, আমরা তো পরের দিকে আরো পাবো। আপনি কি আমার নিয়ে কিছু বলতে চাচ্ছেন? পরে বলি, কারণ মিট করি আগে রাসেলের পার্টটা, কারণ ওরা বাইরে ওয়েট করতেছে। আসুন রাসেল বসেন ভিতরে গিয়ে, ওনাদেরকে পাশে দিয়ে দাও, ওই রুমে দিয়ে দাও। ভাই আপনারা তিনজন ওইখানে চলে যান, রাসেল এখন এখানে বসবে। দাঁড়াও, আবার বাকি ক্যামেরাগুলো অন নাই। এখানে যা হচ্ছে আপনারা একদম 100% ন্যাচারালি যেভাবে হচ্ছে সেভাবে আপনারা দেখতে পাচ্ছেন। আপনি ডান পাশে চলে আসেন। আচ্ছা রাসেল, একটা জিনিস আমাকে একটু বলো, তোমাকে তুমি করেই বলি, কারণ তোমার বয়স অনেক ছোট হবা।
বাবা আমাকে পাইলে কি তুমি সত্যি সত্যি যাবা নাকি তোমাকে জোর করে নিয়ে আসছে এখানে? সত্যি করে বলো তো, আমি এখনো কি ক্যামেরাতে মতো না? জোর করে আসে নাই। এমন হয় না যে তুমি বড় হয়ে গেছো, এতদিন ওদের সাথে থাকছো, কাজকর্ম করছো, এখন কোথায় রাখবে ঠিক মতো খারাপ ব্যবহার করে জন্য তোমাকে ভাগাই দিচ্ছে, এরকম কোনো কিছু না? জি না, আমি নিজের ইচ্ছে। আমার ক্যামেরাতে নাই আমি। তারপরেও তুমি বলো, মানে সত্যি নিজের ইচ্ছে। নিজের ইচ্ছাই তুমি খুঁজতেছিলা? জি। ওনারা কেমন মানুষ, কেমন ওনারা? যে ওনারা অনেক ভালো। তোমার এই যে এক মামা আসছে, উনি যে মামা বললো, কি জানি নাম? রাব্বি। রাব্বি, উনি কি আসলেই তোমার মামা, মানে মামা হিসেবে ভালো ব্যবহার করছে? সবাই। তাই না? নানু তো বোধহয় পাইছেন নাই, নানিরা কি যেন ছিল? নানি আছে, না নানা বেঁচে নাই। ঠিক আছে, আমার যেই লোকটা মানে তোমাকে পাইছে, ওনাকে আমি ইন্টারভিউ করবো তোমার সামনে। আমি নিজে জানি না ঘটনা কি ঘটছে, তুমি ওনার কথা শোনো, আমিও শুনবো। তারপরে যারা তোমাকে দাবি করছে বাপ মা হিসেবে, তাদেরকে আমি স্টুডিওতে নিয়ে আসবো। ঠিক আছে, দেখো কি ঘটে, আমরা সবাই ওয়েট করি। কেমন লাগতেছে সত্যি সত্যি যদি বাবা মারে পেয়ে যাও? লাগবে অনেক ভালো। লাগবে অনেক ভালো। দেখো চেনো কিনা, এটা তো একটা অনেক বড় ফ্যাক্ট। তোমার তো ফার্স্টের দিন তোমার নাকি মনে ছিল তোমার ভোলা বলার কথা, তুমি নাকি বলো নাই, কি কারণে? নার্ভাস হয়ে গেছিলাম। হ্যাঁ, এত নার্ভাস হওয়ার কি আছে? এখানে কত মানুষ আসে, দূর মিয়া। আজকে আবার নার্ভাস হয়ে না, কোনো কিছু যদি ভুল হলে ভুল, সমস্যা নাই, কিন্তু নার্ভাস হয়ে না, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আর আমাকে দেখি বাঘ ভাল্লুকের মতো লাগে নাকি? তাইলে নার্ভাস হইতেছো কেন? রিল্যাক্স থাকবা একদম। ওকে, প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ চাইলে আরেকটা মহেন্দ্র খন। আমার এখন হিসাব নেই যে আমি কতগুলা মানে ছেলে মেয়েকে ফেরাইছে তার পরিবারের কাছে, লস্ট অ্যান্ড ফাউন্ড এবং আপন ঠিকানা। শুধু একটু বলতে পারি যে আপন ঠিকানা তিনটাই সফল হবে যদি আজকে এটা সফল হয়। এর চেয়ে আর বড় পাওয়া জীবনে কি হইতে পারে? ওকে, তো সব কিছু মিলায় কত হবে? এটা তো 30-এর ঘর পার হয়েছে অনেক আগেই, এটা হিসাব করে বলতে হবে। কোন দিন জানি মুখ ফসকে বলে ফেলেছিলাম যে 100টা ছেলে মেয়েকে তার পরিবারের কাছে ফেরাতে চাই। তো আমার মনে হয় আল্লাহ খুব শীঘ্রই সেটা কবুল করেছে এবং খুব শীঘ্রই সেটা সম্ভব হবে ইনশাল্লাহ। ন্যাচারাল ফিলটা পাবো না। ভালো আছেন না? জি আলহামদুলিল্লাহ। আজকে একটু ডিফারেন্ট করেছি, তোমরা সবাই আসছে। ভালো আছেন? আপনি তো কামাল সাহেব না? জি জি। বসেন প্লিজ, বসেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, বসেন বসেন। ভালো আছেন? বসেন। আমি একটু পরিচয়টা নিই ওনাদের, মুখটা একটু খোলেন, বন্ধ করে রাখুন। আপনার নামটা বলেন। আমার নাম মোহাম্মদ আবুল হোসেন। আবুল হোসেন, আপনারই ছেলে হলো রাসেল না? আর আপনি ওনার মা? কি নাম? তাসলিমা। আর মেয়েটা কে? একদম শেষ। আচ্ছা, মূল ঘটনা আমরা আপনার কাছ থেকে জানবো, আসলে কি ঘটেছে না ঘটেছে, এবং আপনি হচ্ছেন খুব গুরুত্বপূর্ণ পার্ট। আচ্ছা, ওনার মাধ্যমে বোধহয় আপনি কিছু করেছিলেন, তাই? আপনার পরিচয়টা দেন তো মুরব্বী। কান থেকে ওটা নামান। ফারুক বাবুর্চি। হানিফ বাবুর্চি। ফারুক বাবুর্চি। এই করেন আপনি, এটা খুলেন। এই রে মাক্সিটা খুলেন। ফারুক বাবুর্চি। আচ্ছা, এনার সঙ্গে আপনার পরিচয় ছিল? আমার লগে কাজ করতো। ও, এনার লগে কাজ করতেন আপনি? জি স্যার, প্রথমে আমি ওনার সাথে পরিচয় হয়, ওনার সাথে কাজ করি। আচ্ছা, ইন্টারেস্টিং। তো এনার সাথে আপনার পরিচয় কিভাবে হয়? এটা হয়েছে কি, আমি একটু সময় নিয়ে বলি। হ্যাঁ বলেন। আচ্ছা, এটা সময় দিয়ে বললে আপনি স্টুডিওতে আসেন, আপনারা এখানে বসেন, আপনাদেরকে আমি ডাকবো। আচ্ছা, আসেন এখানে দাঁড়াচ্ছেন। জি, আসেন, যান ভিতরে গিয়ে বসেন। আমার ক্যামেরাটা রোল করে নেই। দুইটা ক্যামেরা রোল, তিনটা ক্যামেরা রোল। আমি আসলে কি করতেছি আমি বুঝে উঠতে পারতেছি না। আজকে অনেক খাবার টাবার, কালকেও ছিল অনেক খাবার টাবার, কারণ আমার পুরো সেট আপটা একটু চেঞ্জ হয়ে গেছে, তো সেই জন্য একটু ডিফিকাল্ট লাগতেছে আমার কাছে, কারণ এতগুলো ফুটেজ জোড়া দিয়ে আবার এডিট করতেও ঘন্টার পর ঘন্টা সময় লেগে যায়। আচ্ছা, তো কামাল সাহেব, আপনি আপনার পরিচয়টা প্রথমে আগে একটু আমাকে দেন। আচ্ছা, আমার পরিচয় হচ্ছে, আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে পটুয়াখালী।
আর আমি এখানে টপ স্টার গ্রুপ নামে একটা ইন্টারন্যাশনাল ফ্রেইট ফরওয়ার্ডিং কোম্পানি আছে, ওটার আমি এক্সিকিউটিভ ডিরেক্টর। মাশাআল্লাহ। তো ঘটনাটা কিভাবে ঘটেছে আমাকে একটু বলেন তো। ঘটনাটা হলো, আমি আপনার প্রোগ্রামগুলো, আমি একজন ব্যস্ত মানুষ, তো আপনার প্রোগ্রামগুলো আমি দেখি, বিশেষ করে রাতের বেলা আমি দেখি। তো আপনি যেদিন এই রাসেলের ভিডিওটা আপলোড করলেন, শোনো মনোযোগ দিয়ে কি বলে উনি, সেদিন আমি আপনি আপলোড করার সম্ভবত 4 ঘন্টা বা 5 ঘন্টা পরে ভিডিওটা আমি দেখেছি। আচ্ছা। তো দেখার পরে ও যখন যে এলাকাটার কথা বলেছে, যেভাবে এলাকাটা ডেসক্রিপশনটাও দিয়েছে, তো আমার চোখের সামনে একটা এলাকা একদম পরিষ্কার ভেসে উঠেছে। এর কারণটা কি? এর কারণটা, ওই এলাকাটা আমার শ্বশুর বাড়ি। আচ্ছা। ওই এলাকায় আমি দীর্ঘদিন ছিলাম এবং আমার প্রথম ছেলে ক্লাস 5 পর্যন্ত ওই এলাকায় থেকে লেখাপড়া করেছে। তারপরে আমি ওখান থেকে শিফট করে উত্তরাতে চলে আসি। তো তারপরে আমরা ওখান থেকে চলে আসি। তো ওই ইটের যে দোকানগুলো, যে গদিগুলোর কথা বলছে, আমার চোখের সামনে ভেসে উঠছে। ওই নদীতে আমি গোসল পর্যন্ত করেছি, অনেকবার গোসল করেছি। ওই এলাকায় আমার হাঁটা চলা, নদীর পাড়ে ঘোরাফেরা, পুরো জায়গাটাই তো আমার মুখস্থ। দীর্ঘ অনেক বছর ওখানে আমি ছিলাম, ওই এলাকায় ভাড়া ছিলাম। তো তারপরে এই জিনিসটা যখন আমার একেবারে চোখের সামনে ভেসে উঠলো, তখন আমার এটা নিয়ে একটু কাজ করার আগ্রহ আসলো আমার ভেতর থেকে নিজের, যে একে তো এলাকাটা আমার নিজেরই, অলমোস্ট আমার নিজের। তারপরে এখানে আমার জীবনে একটা হারিয়ে যাওয়ার ছোট্ট একটু ঘটনা আছে। আমার ঠিক ছোট্ট ছেলেটা যখন তার বয়স 2.5 বছর, ওর নাম তাহিদ হোসেন। তো ও একদিন ওই বাসা, একদম মেইন রোডের পাশেই বাসা ছিল, বাসা থেকে বের হয়ে আমি তখন অফিসে। তো ও সম্ভবত কাউকে ওর নানা মনে করে তার হাতের আঙ্গুল ধরে ও হেঁটে গিয়েছিল। তো হেঁটে গিয়ে মহল্লা থেকে সামান্য একটু দূরে গিয়ে ওই ভদ্রলোক তখন এই ছেলেটাকে ওখানে একটা কনফেকশনারি দোকানে ড্রপ করে যায়, যে এই ছেলেটা এভাবে আমার হাত ধরে চলে এসছে, তো নিশ্চয়ই এলাকার ছেলে হবে, আপনারা একটু দয়া করে ওকে বসান এবং খোঁজ খবর করেন। তো ওই কথাটা আমার মনে পড়ে গিয়েছে। তো আমার ওয়াইফ ওই তার কয়েক মিনিটের মধ্যে, আধা ঘন্টার মধ্যেই আমার ছেলেটাকে পেয়েছে, আমাকে আর অফিসে জানায়ও নাই, রাতে যাওয়ার পর আমি জেনেছি। তো ওর এই ঘটনাটা আমার নজরে আসার পরে আমার ছেলের কথা মনে উঠলো, আমার এটা নিয়ে একটু কাজ করতে ইচ্ছে হলো। আপনার ওয়াইফও তো বোধহয় আপনাকে ইন্সপায়ার করেছে। ওই দিন তো গেল এভাবে চিন্তা করতে করতে। তো আমি বাসায় গিয়ে শেয়ার করলাম আমার ওয়াইফের সাথে, যেরকম তো কিবরিয়া ভাইয়ের যে ভিডিওগুলো আমি দেখি, তো ওখানে তো এরকম তোমার এলাকার একটা ঘটনা কিন্তু ঘটে গেছে, আমি গেস করতেছি এটা। তো উনি আগ্রহ প্রকাশ করলো, আমি একটু দেখি, ওনাকে দেখালাম, মানে হ্যাঁ এটা তো আমার এলাকায়, নো ডাউট, এটা হাসনাবাদ, এটা হাসনাবাদ, তুমি প্লিজ একটু ক্যারি অন করো এটা নিয়ে। এরপরে আমি কি করলাম, তখন আমি ওর কথাগুলো আবার একটু ভালো করে শুনলাম, কোন পয়েন্টের উপর আমি কাজ করব। ও বলছে ওর বাবা বাবুর্চিগিরি করতো, ভ্যান চালাতো। আমার মাথায় কাজ করলো যে যিনি বাবুর্চি তিনি ভ্যান চালান না। আর ওই হাসনাবাদ এটা পার্ট অফ ওল্ড ঢাকা সিটি, ওখানে বাবুর্চি খুব বেশি। এই হাসনাবাদ খুব স্মল একটা ভিলেজ, দক্ষিণ কেরানীগঞ্জের মধ্যে স্মল একটা ভিলেজ। ওখানে ও যখন হারায় তখন ওই এলাকাটা মানে নগরায়ন হতে থাকে ওখানে। হ্যাঁ, ও যখন হারায় ওই সময়টা থেকেই বড় বড় বিল্ডিং হতে থাকে। তো ওই এলাকায় আপনার যেটা মাথায় করছিল যে একসাথে না হতে পারে না ভ্যান চালক, হ্যাঁ একসাথে এই দুইটা জিনিস হতে পারে না। নিশ্চয়ই আমরা দেখতাম, যেহেতু আমার আত্মীয় স্বজন সব ওখানে বড় বড় প্রোগ্রাম হতো, তখন এই বাবুর্চির হেল্পাররা আসতো ভ্যানে করে, বড় বড় পাতিল নিয়ে, ডেকোরেশনের মালামাল নিয়ে। এই জিনিসটা আমার মাথায় কাজ করলো যে ওর বাবা বাবুর্চি হবে না, বাট বাবুর্চির হেল্পার হবে। এই জিনিসটা আমার মাথায় কাজ করলো। তখন আমি ওর ওয়াইফকে জিজ্ঞেস করলাম, তোমাদের ওখানে সবচেয়ে প্রবীণ বাবুর্চি হচ্ছে আবু সাইদ? বলছে হ্যাঁ। তাহলে আমি আবু সাইদকে কিভাবে পাই? আমি এখন এই লিঙ্কে দৌড়াচ্ছি, আমি আবু সাইদকে কিভাবে পাই? উনি বললো তন্ময়কে ফোন দাও। তন্ময় হচ্ছে আমার ব্রাদার ইন ল। ওকে, হ্যাঁ, ওর ওই এলাকায় শিশির নামে চেনে, আমি আদর করে ডাকি তন্ময়।
তন্ময়কে ফোন দিলাম, সাইদ বাবুর্চির নাম্বার দাও। ও বললো যে ওনার নাম্বারটা তো নাই, ওনার ছেলের নাম্বার আছে। ওনার ছেলেও আবার একদম ইয়াং, ওই ছেলেটাও বাবুর্চি, এবং সে আধুনিক বাবুর্চি, লেখাপড়া করে বাবুর্চি। ভেরি গুড। হ্যাঁ, ওর নাম হচ্ছে এরশাদ। তো এরশাদের নাম্বার দিলাম, এরশাদকে ফোন করলাম যে এরশাদ তুমি আঙ্কেলের সাথে জাস্ট একটু চেক করো যে ধরো 8, 9 বা 10 বছর আগে আবুল নামে কোনো লোক তার সহকারী হিসেবে কাজ করেছে কিনা। এই তথ্যটা যদি তুমি দিতে পারো তাহলে এটা বড় কাজ হয়ে যাবে, এটা বড় ধরনের ঘটনা ঘটে যাবে। তো বললো যে দুলা ভাই আপনি রাখেন, আমি 2 মিনিটের মধ্যে ব্যাক করতেছি। কি কাজটা উনি করছে তাহলে আপনারা চিন্তা করে দেখেন। ও মাই গড, আল্লাহু আকবার। তখন কিন্তু রাত 11:30 পার হয়ে গেছে। আমাকে জলিল ভাই বলতেছে ভাইয়া একজন কাজ চালাচ্ছে, আপনি সে আমাদেরকে কথা দিয়েছে যে কিছু একটা হবে। হ্যাঁ, আমারও মনে মনে বলতেছিল যে এরকম ঘটনা ঘটবে কিছু একটা। হ্যাঁ, তারপর কিছু ঘটে যাচ্ছিল। তো ও ফোন দিয়ে বললো যে দুলা ভাই আমি তো যোগাযোগ করেছি, তো আমার বাবার সাথে এই নামে কেউ কাজ করে নাই, বাট আরেকজন বাবুর্চি আছে তার সাথে এই নামে একজনে কাজ করেছে, তার নাম্বারটা আপনাকে দিব, তাড়াতাড়ি দাও, আর কোনো কথা নাই। তখন দিল এই যে সামনে যাকে বসিয়ে রাখলাম, এই ফারুক বাবুর্চি, আলহাজ ফারুক বাবুর্চি। এরা কিন্তু সবাই কোটিপতি। হ্যাঁ, সেটা আমি জানি, পুরান ঢাকার বাবুর্চি কোটিপতি, সেটা আমি জানি। ওকে, তো এই ফারুক বাবুর্চির নাম্বার আমাকে দেওয়া হয়, আমি ওনাকে ওই রাতেই ফোন করি। উনি ফোন করার পরে আমি আমার পরিচয় দিল, উনিও আমাকে চেনে, কারণ আমার তো শ্বশুর এলাকা। উনি আমাকে চিনে ফেলেছে, আমার শ্বশুরকে, আমার মামার শ্বশুর, সবাইকে চিনে ফেলেছে। তাই আমি বললাম যে এরকম একটা ঘটনা আছে, আপনার এখানে আবুল নামে কোনো একটা লোক কাজ করেছে কিনা, আজ থেকে 10 বছর হোক, 8 বছর হোক, এরকম। তো উনি মনে করার চেষ্টা করছিলেন। তাই আমি বললাম যে আমি আপনাকে একটু ছোট্ট ক্লু দেই, এটা আপনাকে মনে করতে হেল্প করতে পারে। বলেছে বলেন তো। বললাম আপনার সাথে একটা লোক ছিল, তার একটা ছেলে হারানো গিয়েছিল, এরকম কিছু মনে পড়ে? উনি চিৎকার করে উঠছে। ও মাই গড, রীতিমতো চিৎকার করে উঠছে, হ্যাঁ 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 হ্যাঁ, আবুলের একটা ছেলে ছিল, হ্যাঁ, ছেলে হারিয়েছে, আপনি কোথায় পেলেন, কোথায় আছেন? উনি এখন অস্থির হয়ে গেছে, কারণ ওর বাবা ওনার সাথে কাজ করেছে অনেকদিন। তো তারপরে আমি বললাম যে ওনার কোনো নাম্বার আছে কিনা, বা উনি কোথায় আছেন? উনি বলতেছে যে না, উনি তো ঢাকায় নাই, বা কোথায় আছে আমি জানি না। এই ছেলে হারানোর পরে কিছুদিন পরে যে ও চলে গিয়েছে, আর আমার সাথে কোনো যোগাযোগ হয়নি। এইখানে আমার আশাভঙ্গের কারণ হলো যে আমি এখন একে কিভাবে পাই। ও যদি একটা গ্রামের কুলুও দিতে পারতো যে অমুক গ্রাম, ভোলাতে অমুক গ্রাম, ওদের বাড়ি হচ্ছে ভোলা, ভোলার অমুক গ্রাম, তাও আমি বের করে ফেলতে পারি। আর মজার বিষয় বলি আপনাকে, ওর ভোলাটা মনে ছিল, কিন্তু এখানে এসে ও বলে নাই, ও নার্ভাস হয়েছিল। এবং এই ভোলাটা যদি আপনার প্রথম দিন বলতো তাহলে আপনার জন্য কাজটা আপনার সহজ, আরো ইজি হয়ে যেত। তারপরে আমি ওনাকে বললাম যে আঙ্কেল তাহলে আপনি কি করা যায়? উনি বললো যে আপনি আমাকে এই রাতটা সময় দেন, আমি আপনাকে কালকের মধ্যে একটা রেজাল্ট দিব। তো এই আমি আর ওয়াইফ এখন আমরা খুব খুশি যে একটা প্রোগ্রেস হচ্ছে। তো ঘুমালাম কোন রকম রাত্রটা। সকালে আমি যথারীতি অফিসে আসলাম। অফিসে এসে আমি ওনাকে ফোন দিলাম, এই ফারুক সাহেবকে। ফোন দেওয়ার পরে উনি আমাকে বললেন যে ওর বাবার কোনো কিছুই আমি এখনো জোগাড় করতে পারি নাই, বাট একটা ইনফরমেশন আমার কাছে এসছে যে ওনার ছেলেটা ঢাকায় আছে, বড় ছেলেটা ঢাকায় আছে। তো আপনি আর একটু ধৈর্য ধরেন, আমি আপনাকে একটা রেজাল্ট মনে হয় দিতে পারবো। আমি লোক পাঠাচ্ছি, সেই ছেলেরও নাম্বার নাই, ওই ছেলের কাছে আমি লোক পাঠাচ্ছি। উনি তখন ওখানে লোক পাঠায়। ওই লোক পাঠানোর পর ওখান থেকে ওর ভাইকে পাওয়া যায়। ওর ভাই ওর বাবার নাম্বার দেয়। নাম্বার দিলে এই ফারুক বাবুর্চিকে নাম্বার দেয়। ফারুক বাবুর্চি ওর বাবা আবুল সাহেবকে নাম্বারটা দেয় আমার, এবং নাম্বার দিয়ে আমাকে ফোন করেছে যে জামাই আমি কিন্তু নাম্বার পেয়ে গেছি এবং আপনাকে এখনই ফোন করবে। ওই ফোনটা রাখা মাত্রই ওর বাবা আমাকে ফোন করে। তারপর কি কথা হয় আপনার সাথে? ফোন করার পরে আমি পুরো আপনার স্টাইল ফলো করেছি, কারণ ফলো মাই স্টাইল যারা কাজ করবে। তো আমি
আমার আমার অফিসের টেবিলে আমি আমার ডায়েরিতে লিখে রেখেছি কি কি প্রশ্ন আমি করব আপনার মতো, ঠিক ওনাকে ওই কায়দে আমি প্রশ্ন করেছি এবং প্রত্যেকটা প্রশ্নের টু দা পয়েন্ট হি আনসার্ড মি। এবং উনি যখনই এক একটা মিলে যায় আমি আল্লাহু আকবার বলতেছি, মানে খুবই এক্সাইটেড হয়ে যাচ্ছি এবং আল্লাহর রহমতে সবকিছু মিলে গেছে। এবং বাকি কাজটা আমরা এখন করব। তার আগে আপনি আমাকে বলেন যে জিডির কপি আপনি পেলেন কোথায়? জিডির কপিটাই অরিজিনালটা আমার হাতে, আর ওনাকে আমি বলেছি আপনার ইমো আছে কিনা। ও জিডি করেছিল ওই সময়টাতে? হ্যাঁ, জিডি করেছে। এবং আমি জিজ্ঞেস করেছি, আপনি যেভাবে জিজ্ঞেস করেন যে জিডি করা আছে কিনা, আমি জিজ্ঞেস করেছি। কপিটা রেখে দিয়েছে, অরিজিনাল কপিটা একদম অরিজিনাল এখনো রেখে দিয়েছে। এই যে এইমাত্র আমার হাতে দিয়েছে, আমি একটু ক্যামেরায় দেখাই দিই। হ্যাঁ, আমার হাতে এইমাত্র দিলেন উনি। এবং উনি এটা ওই যে ছবি তুলে, মোবাইল দিয়ে ছবি তুলে ইমোতে আমার কাছে পাঠিয়ে দিয়েছে। এবং শেষে ওর বাবাও অনেক স্মার্ট, ওর বাবা কিন্তু আবার ওর ছোটবেলার ছবিটাও আমার কাছে পাঠিয়েছে। ছোটবেলার ছবিটাও আছে আপনার কাছে? ডিউটি অফিসার, শ্যামপুর থানা, ডিএমপি, ঢাকা, 15/3/2012 সালের ঘটনা এটা। এই যে দেখেন পুরো ছিঁড়ে ছুঁড়ে গেছে। আমি জানি না আমার ফোকাস করবে কিনা। এই জিডির কপি আমি একটা ছবি তুলে এটা আমি অ্যাড করে দিচ্ছি। ছবি তোলা আছে, এই ছবিটা আমি করে দিয়েছি, অ্যাড করে দিব বা নোমান সাহেবকে দিয়েছি। এখানে আমি পড়ে শোনাই। মোহাম্মদ আবুল হোসেন 35, মৃত মোতালেব হোসেন, মা শাং, সাতরা থানা বোরহানুদ্দিন, জেলা সাতরা বা কিছু একটা হবে, হাসনাবাদ, আফজাল সাহেবের বাড়ির ভাড়াটিয়া, থানা দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা ঢাকা। গত 22/2/2012 তারিখে রাত্রি অনুমান 8টার সময় আমার ছেলে মোহাম্মদ রাসেল 8 বছর বয়স ব্র্যাকেটে জুরাইন মাজার গেটের ডানে বসা ছিল। কিছুক্ষণ পর আসিয়া তাহাকে উক্ত ভ্যানে বা আশপাশ এলাকায় খুঁজিয়া পাওয়া যায় নাই। উক্ত স্থানে হবে আসলে। আচ্ছা, সে অদ্যবধি নিখোঁজ রহিয়াছে। সকল স্থানে খুঁজিয়া থানায় ডায়েরি করিতে বিলম্ব হইয়াছে। খোঁজাখুঁজি অব্যাহত আছে। কোন সন্ধান পাওয়া গেলে থানাকে অবহিত করিব। বর্ণনা: উচ্চতা আনুমানিক 3 ফুট, গায়ের রং শ্যামলা, মুখমণ্ডল লম্বাটে, কপালের বাম পাশে কাটা দাগ আছে। দেখি কপালের বাম পাশে কাটা দাগ আছে কোথায়, একটু দেখা তো। এই এটা বাম পাশে লিখছে, এটা আসলে ডান পাশে। ওটা তো উনি তো লেখে নাই, পুলিশে লিখছে। পরনে কালো হাফ প্যান্ট ও গায়ে হলুদ শার্ট, একটু মুখে বাজে কথা, একটু মুখে বাজে। ঠিক আছে, এগুলো সব মিলছে? হ্যাঁ, খুশি তুমি? বাজে আমরা এখনই তো, এখনো তো বাজে। কালো হাফ প্যান্ট ছিল গায়ে, মনে আছে? এগুলো মনে নাই? কালো হাফ প্যান্ট, গায়ে কি ছিল? শার্ট আসছিল, হলুদ শার্ট। আচ্ছা, জিডি নাম্বার 654, 15/3/2012, বিনীত আবুল, 15/3/2012। মোবাইল নাম্বার দিল কিভাবে ওই সময়টাতে? 2000 না, ওই সময় মোবাইল চলে এসেছে। মোবাইল কি চলে এসেছিল? হ্যাঁ, ওই সময় মোবাইল চলে এসেছে। আচ্ছা, মোবাইল নাম্বারও দিয়ে গেছে। এই হচ্ছে নাম্বার। সে হচ্ছে হারানো সংবাদ, জিডি এন্ট্রিকরণ প্রসঙ্গ। এমনও হতে পারে যে এটা আসলে কোনো একটা থানায় পাঠাইছে, কোনো একটা জায়গায় করেছে। তবে আচ্ছা, মোহাম্মদ লিটন মিয়া, অনুসন্ধান পূর্বক ব্যবস্থা নিন। এই লিটন মিয়াকে অ্যাসাইন করা হয়েছিল এএসআই কে অ্যাসাইন করা হয়েছিল। সো এটা হচ্ছে আমাদের জিডির কপি। এটা একটু থাকুক। এখন আমি যে কাজটা করব, ওর বাপ মাকে নিয়ে আসবো। নিয়ে আসার পরে ওর অভিব্যক্তি কি হয় না হয় সেটা আমি রেকর্ড করবো। দেন ফাইনালি আমি আবার ওকে বাইরে নিয়ে যাবো। সো আপনাকে একটু বাইরে বসতে হবে। আমি কোনো গ্যাপ রাখি নাই, বুঝছেন, যাতে জিনিসটা সুন্দর হয়। আলহামদুলিল্লাহ। এবং ইনফরমেশনও খুব একটা বেশি পাস করি নাই, যাতে করে ওই সিচুয়েশনটা এনজয় করতে পারি আমরা সবাই। ফোন সবার বন্ধ আছে? আচ্ছা, ওই মেয়েটা বাইরে থাকবে, আপনারা দুজন আসুন। তুমি মাঝখানে বসো। আসেন, দেখেন তো চেনেন নাকি। দেখেন ওখানে গিয়ে বসেন। দুইজন দুই পাশে বসেন। কথা বলেন, আপনার ছেলে তো নাকি? নাম কি বলতো? রাসেল। রাসেল। বাবার নাম মোহাম্মদ আবুল। রামুর নাম তাসলিমা। তোমার ভাই আছে? জি। কি নাম? আমার বড় ভাইয়ের নাম রাকিব। বোন তানিয়া।
ঠিক আছে ঠিক আছে ঠিক আছে না কেমন আছে কত বিশ্বাস চাইছি আমি জানতাম না বাবা তোমার লাগে আমার খাওয়া দাওয়া বন্ধ গো বাবা ওরে বাবা না করছি না অনেক বাবা গো হাই উঠাসের মতন লাগে বারান্দার মধ্যে বলা বলা করে আসি খাওয়া দাওয়া বদ্ধ আমার খাওয়া দাওয়া বদ্ধ খালি রাসেল করিয়া যাবি হাই উঠাস আমার বাবার আমি কই গেল বামু কোথায় গেল আমার বাবার আমি হাই উঠাসের মতন কত টাকা ওই যা গুয়েছি গো বাবা ও বাবা গো আবুল ভাই কোনো সমস্যা নেই, আপনারা কথা বলেন, আপনাদের মতো করে কথা বলেন, কোনো সমস্যা নেই, আমাদের কোনো কোশ্চেন নেই। আপনারা দেখেন সমস্ত কিছু ঠিক আছে কিনা, হ্যাঁ দেখেন, হ্যাঁ কোনো কিছু যদি মনে না থাকে, কথাবার্তা বলার থাকে, হ্যাঁ দুই পক্ষে কথা বলেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে অনেক টাকা উড়েছি স্যার, আমার অনেক টাকা উড়েছি। কই কই গেছেন? পুরা জুরানজি তো সাহেবের অফিসে পেপারে দিয়ে দিছি, তারপরে মাইকিং করছি স্যার, অনেক জায়গায় গেছি, ফকিরের দ্বারে দৌড়াইছি স্যার, অনেক জায়গায়। সবাই বলে যে স্যার আছে, কোথায় পাইনি। এই ছেলে আর 3 মাস পরে মেয়ে ছোট, ওর ছোট বোনটা লয়ে গেছে বাড়িতে বেড়াইতে, ছোট বোনটা পানি পরে মারা গেছে 3 মাস পর। এই দুঃখে তো জ্বালাই তো বুড়ে পরে দেশে গেছি গা। কাকি আপনার তো পোলা আপনার, হ্যাঁ সন্দেহ হলে কিন্তু তুমি মনে রেখে দেবো না যে ওই বড় ছেলে ফোন দিয়ে কইতে মা আমার লাগে কথা কইতেন, কইবেন আমার বাইরে কইবেন আমার লাগে কথা কইতো। মা আমি কামের লেগে আইতে পারি না, মা আমি সমস্যার মধ্যে আছি, কামের লেগে আইতে পারি না। মালিকের কইছিলাম তোমার একটা দিন একটু ছুটি দেন, আমার বাইরে পাইছি আমি একটু এখন। মালিকের কাজ আছে না, কাজ দিয়ে যাইবে কেন। আচ্ছা এখন দেখবে, সমস্যা নাই। রাসেল কি মনে হয়, বাপ মা চেহারা তো মনে করতে পারেন নাই বোধহয় প্রথমে, না চেহারা মনে হয়, কিন্তু এরা বাপ মা আপনার হবে? কেমনে হবে? মিলছে? যেটা বললো মিলছে, মিলছে মনের দিক থেকে টানতেছে, বাপের চেহারার সাথে তো মাশাআল্লাহ অনেক মিল। মনের দিক থেকে মনে হচ্ছে এটা আপনার বাবা হবে। ছবি আছে, ছবিটা দেন তো কাকি। ছবি নিয়ে আসছেন না? ছোটবেলায় একটা ছবি তোলা ছিল, ছোটবেলা ছবি তুলছি, জামা দামি নেই, ছোটবেলাতে জামা ছিল কিনে দিচ্ছি, জামাটা মানে কোনো সন্দেহ নাই যে এটাও। দেখেন আপনারা ছবিটা, ছোটবেলায় যে কালার, বড় হইলে ওর চোখের ইয়া, ওর মুখের ইয়া এখনো অবিকল এরকমই আছে। কথা বাদতো, ছোটবেলার কথা বলতে গেলে কথা বাদতো, মুখে বাদ, এখনো বাদে, এখনো কিন্তু দেখছেন। দেখেন আপনার ছোটবেলা, আপনি দেখেন এটা আপনি কিনা, দেখেন কথা বাদে হতো মুখে তো মা ছবি, হ্যাঁ দেখছি হাসি হুসি, মায়ের হাসি সব কপি। আল্লাহু আকবার। ওকে, আমি একটু রাসেল কিছু জিনিস মিলাই। এক তো আপনার বাবা প্রশ্নই করে ফেলছে, তারপর একটু মিলাই দেখেন মিলে কিনা।
রাসেলের বয়সও বলছে 6 বছর, আসলে 8 বছরে এই সময় ঘটনা ঘটছে। আপনি জিডি করছেন, যেটা জিডিতে লেখা আছে 8 বছর। আচ্ছা, জিডিতে যে ফোন নাম্বারটা কার ছিল? এটা ফোন নাম্বার তো মনে হয় থানার স্যার। এটা থানার ফোন নাম্বার না? জি স্যার। আচ্ছা আচ্ছা, তো আপনার তো কোনো ফোন ছিল না ওই সময়টাতে? ওই সময় ফোন ছিল, কিন্তু ওই সময় ওই মোবাইলটা 3 মাস 4 মাস পরে চোরে নিয়ে গেছে সিমটা সহ। আচ্ছা, একই লোক তাকে ঘুরতে নিয়ে যায়, মার কাছ থেকে পারমিশন নিয়ে। এই ছেলের নাম ছিল বাবু। বাবু নামে কেউ নিয়ে গেছিল কাকি, মনে আছে? বাবু হইলো তার ছেলে। বাবু ছেলে তার ছেলে? দিব্যালা ছেলের নাম হচ্ছে বাবু। এই বাবু কি নিয়ে গেছিল? জি মনে পড়ছে? আচ্ছা, বাবা ভ্যান গাড়ি চালাতো এবং বাবুর্চির কাজ করতো। বাবা মোহাম্মদ আবুল, আপনি আবুল, আপনার নাম? আমার নাম তাসলিমা। এই যে তাসলিমা। 2 ভাই 2 বোন ছিল। পরবর্তীতে আর কেউ হয়েছে নাকি 2 বোন 2 ভাই আছে? হ্যাঁ, ওই মেয়ে মারা গেছে। আপনার টোটাল মারা যাওয়া সহ সব মিলে আপনার ছেলে মেয়ে কয়জন? এখন 2 ছেলে, এখন বর্তমান 2 ছেলে আছে, 2 মেয়ে আছে, আর একজন মারা গেছে। টোটাল হচ্ছে 5 জন। ও হারায় যাওয়ার পরে একজন মারা যায়, মানে যাকে নিয়ে আসছেন ওকে ও দেখে নাই। বড় ভাইয়ের নাম রাকিব, বোনের নাম তানিয়া, ছোট বোন সোনিয়া যে মারা গেছে, আর এই যে যেটা নিয়ে আসছেন এর নাম ফারিয়া। চাচি বা খালা মর্জিনা রহিমা এরা কারা? আপন বোন? মর্জিনা রহিমা আপনার আপন বোন? একজনের নামই যে এক নামই হচ্ছে রাহিম হইলো ওর আসল নাম, মর্জিনা হইলো ডাক নাম। ছেলের নাম ছিল এদের সুজন রাহাত। ঠিক আছে, সুজন আর রাহান। ঠিক আছে কথা। ওয়াও, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সো প্রিয় দর্শক এবং শ্রোতা, এই সাফল্য আপনাদের, উইথ দ্য নেম অফ অলমাইটি আল্লাহ, এবং এই সাফল্য বাংলাদেশের জনতার। আমাদের এই আপন ঠিকানা বলি বা লস্ট অ্যান্ড ফাউন্ড বলি যেভাবে মানুষ সোশ্যাল মিডিয়াতে জায়গা করে নিয়েছে, এটা নিঃসন্দেহে অনেক বড় একটা জায়গায় যাবে ভবিষ্যতে। আমরা শুধু চেষ্টা করতে থাকবো। তো কি করবেন? ছেলেরা কি নিয়ে যাবেন? ছেলে নিয়ে যাবো স্যার। যাবা তুমি? আগে আমাদের বাড়ির নানি এত বছরই করলো, ওনাদের সাথে একটু, ওনারা যারা পালছে তাদের সাথে কথা হয় নাই আপনার? কথা হয়েছে? ওই পাশের রুমে আছে, খুব ভালো মানুষ। আপনার ছেলেকে আলাদা করে ডাকি এসে আমি জিজ্ঞাসা করছি। ঠিক আছে। আর এই মাজার ঠাজারে যাওয়ার দরকার নাই, পোলাপান হারাই গেলে মাজারে ঠাজারে হিসেবে যাবেন না, বুঝছেন? আল্লাহর কাছে বলবেন। মানুষ তো আমরা আসলে বিপদে পড়লে মানে একটা খড়কুটো ধরেও বাঁচার চেষ্টা করি। তো এটা আমি ম্যাক্সিমাম কেসে পেয়েছি এরকম, যাদের বাচ্চা হারিয়ে যায়। অনেকে জিডি করে না কিন্তু ফকিরের কাছে যায়, জিডি করে না মাজারের যায়, জিডি করে না ওই কবিরাজের কাছে যায়। এগুলো একদমই প্রহিবিটেড, আপনি রিলিজিয়াসলি প্রহিবিটেড, এবং এগুলো করা যাবে না। আপনার আল্লাহর কাছে বলবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আর অবশ্যই গিয়ে যেটা করবেন জিডি করবেন থানাতে, কারণ এই জিডি একটা অনেক বড় ডকুমেন্ট। আমি আজ পর্যন্ত খুব কমই এরকম পেয়েছি, আমি এতগুলো কেস নিয়ে কাজ করেছি যে জিডি করেছে, ছবি নিয়ে এসছে। আপনারা দরিদ্র হতে পারেন কিন্তু আপনারা ছেলের ব্যাপারে অনেক সচেতন ছিলেন। আলহামদুলিল্লাহ। কিছু কি বলার আছে? আচ্ছা, ভিডিওটা কখন দেখছেন কাকি আপনি বলেন? আমি ভিডিও দেখিনি স্যার। ভিডিও না দেখে এখানে আসছেন? জি, আমার ওই যে আমার বড় ভাই যে ফারুক সাহেব, আমাকে তার আন্ডারে কাজ করছি, বাবুর্চি কাজ, ওইখানে কাজ শেষ করে তারপরে আমি ভ্যান গাড়ি চালাইতে গেছি। রাত্রে সন্ধ্যার পরে এই ঘটনা, রাত্র তখন 8টা বাজে। আচ্ছা, 8টার পরে থেকে খুঁজতে 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 রাত্র 3টা বাজে গেছে, কোনো জায়গায় পাইতাছি না। তারপর আর কি করবো, এর পরের দিন মাইক নামাইলাম। না, সেটা তখন করছেন, কিন্তু আমরা যে একটা ভিডিও করছি আপনার ছেলের নিয়ে, এই ভিডিও কি দেখছেন? সেটা দেখিনি। ও, এইটা আরো সলিড হয়েছে। দেখেন, ভিডিওটা দেখে নাই বলে কিন্তু ওনারা এইভাবে কোশ্চেনটা করছে, মানে এই প্রথম দেখলেন স্টুডিওতে। ও, এর আগে দেখেন নাই ভিডিও? ও, এইটা আরো সলিড, এইটা আরো সলিড হলো। মানে ভিডিও দেখলে এরকম প্রথম পেলাম আমরা, যারা ভিডিও না দেখে এখানে আসছে এবং দেখা চিনছে। ওয়াও, মানে কামাল সাহেব কঠিন রোল প্লে করছে, শুধু রোল না। তো যাই হোক কাকি, কি দিবেন আমাদের? আপনার ছেলে তো ফিরাই দিলাম। দোয়া দোয়া দোয়া, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তুমি আরো হায়াত বাড়াত, হায়াত দারাজ বাড়াত, সবার জন্য দোয়া করবেন, যারা শেয়ার করছে এদের সবার জন্য দোয়া করবেন। প্রিয় দর্শক, নামাজ পড়ে সবার জন্য, জি আলহামদুলিল্লাহ, নামাজ পড়ে দোয়া করলেই হবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, দোয়া করবেন। আপন ঠিকানার 3 নম্বর ভিডিওর আপডেটের ফর্মাল এন্ডিং এখানে হচ্ছে।
এবং 3 নাম্বার না 2 নাম্বার ভিডিও, আসলে 3টা ভিডিও আমরা করেছি, 3টা আলহামদুলিল্লাহ সাকসেসফুল, আলহামদুলিল্লাহ 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 এগেইন। আর আরেকটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে 4 নম্বর ভিডিও যেটা আপন ঠিকানা, সেটা ইনশাআল্লাহ আগামীকাল প্রকাশিত হবে এবং আমি জানি সেখানেও হয়তো বা কোনো একটা বোন কিংবা কোনো একটা ভাই তার হারিয়ে যাওয়া পরিবারের কাছে ফিরে যাবে ইনশাআল্লাহ। সো আপনারা সবাই রেডি হন। থ্যাংক ইউ সো মাচ। বিস্তারিত ঠিকানা এখানে থাকছে। আর এরপরও যদি কোনো সন্দেহ তৈরি হয়, যেটা আমরা সবসময় লিগালি বলি, ডিএনএ টেস্ট করা, যদি কোনো রকম সন্দেহ হয়, কোনো দিন হয়, ডিএনএ টেস্ট করে নিয়েন যে আপনার ছেলে কিনা। আমরা তো ঘটনার বেসিসে মিলাই দিলাম, যদি যেভাবে পুলিশের কাছে গেছেন, যদি আইনি কোনো প্রক্রিয়া নিতে হয় সেটাও আপনারা করেন আপনাদের জায়গা থেকে, দুপক্ষ থেকেই। এই ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই, তবে এই 2 বিষয়ে আমরা কোনো ধরনের কোনো পদক্ষেপ নিই না। সো ভালো থাকেন আপনারা, আমাদের জন্য দোয়া করেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। চলেন কাকি, চলেন চলেন। ফ্যান অফ, ফ্যান অফ। আপনি তো কই, কামাল সাহেব কোথায়? আপনি তো আমার চেয়েও অনেক বড় রোল প্লে করছেন, আপনি ওদেরকে ভিডিও পর্যন্ত দেখান নাই। তো এবং আমরা সাধারণত যেটা হয় যে ভিডিও দেখে, কিন্তু ওরা ভিডিও দেখে নাই এবং প্রথমে ওখানে গিয়ে কোশ্চেন করতেছে। আমি তারপরে জানলাম যে ওনারা ভিডিও দেখে নাই, না দেখে এখানে আসছে, মানে একদম সলিড। হ্যাঁ, আমি কিন্তু চিনছেন, চিনতে পারেন না? আমি কিন্তু এই যে নোমান সাহেবকে আমি বলছিলাম আমি কপালে একটা দাগ আছে, এই যে দাগ, জিডিতে লেখা আছে, জিডিতে লেখা আছে, এই যে দাগ। এই ছোটবেলায় যে কল, আরে বাপের সাথে চেহারার কি মিল, আর কি লাগে নাকি? পুরো সার্টিফিকেট তো এখানে। আমার ভালো করেছি। এই যে এই ভদ্রলোক নিয়ে ফারুক সাহেব না? আমরা খবর পাইছি আপনি আল্লাহ আপনাকে ধন সম্পদ প্রচুর দিয়েছেন। তো আমাদের একদিন খাওয়ান, মোরগ পোলাও টোলাও কি কোনো ব্যাপার না। ওই যে ভাই আপনি আসেন, যাদের কাছে বড় হয়েছে। এই যে ইনি হচ্ছেন, ভাই নামটা বলেন আরেকবার। মোহাম্মদ সাইদুল হক রাব্বি। রাব্বি ভাই, এই রাব্বি ভাইয়ের পরিবারেই আপনার ছেলে বড় হয়েছে। আজকে আমার জন্মদিনে আপনার মাশাআল্লাহ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। একটা ভালো দিন হয়েছে, এই যে আমার ভাই না হিসাবে। কালকে হানিফার কোথায় বার্থডে ছিল বোধহয়, নাকি যেন ইয়ে ছিল, ম্যারেজ ডে ছিল। হ্যাঁ, নিজের সন্তান হিসাবে আমি স্ট্রিক্টলি এই কাজটা আমি হ্যান্ডেল করি। আপনি অসাধারণ কাজ করছেন। আমার সাথে টাইম টু টাইম যোগাযোগ করেছে, এই বিশেষ করে আপনার জলিল ভাই আমাদের আরেকজন সোলজার রেডি হচ্ছে, আরিফ সাহেব। হ্যাঁ, এরা অনেক ইনফরমেশন নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু আমি একটু কনজারভেটিভ ছিলাম। আপনি আমাকে সেটা শেয়ার করেন। থ্যাংক ইউ সো মাচ। এমন অবস্থা, মানে হাত কাটা, গাল কাটা, সর্দি, মনে করেন যে বিছনায় এরকম ছিল নাকি কাকি? ছিল এরকম বাচ্চা, এরকম ছিল যিনি যেটা বলতেছে? কথা বলতে পারতো না, তেমন একটা মাথায় মনে করেন কিছু বুঝতো না, ডাইনে গেলে ডাইনে, বাইরে গেলে বাইরে, মানুষ চুরি পর্যন্ত দিয়ে করাইছে, মানে এমন কিছু করে বাচ্চা কষ্ট করে। ও কিন্তু অনেক কষ্ট করছে আমাদের কাছে আসার পর ইনশাআল্লাহ আমরা যা খাইছি তাই খাওয়াইছি। হ্যাঁ, এমনকি আপনার নিজের ভাইদের মতোই ওকে মানুষ করছি, নিজের সন্তান, এমন করে ইয়া করি না। আপনারা নিয়ে কষ্ট দিবেন না। হ্যাঁ, আমরা 18 বছর পর্যন্ত পালছি। আমাদের যদি সমস্যা হয়, কোনোভাবে সমস্যা হলে আমাদের ভাইরা আমাদের কাছে দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনাদের কোনো সমস্যা থাকলে আমরা ভাতের অভাবে কিন্তু যদি ভাত খাই, আমার ছেলে আমরা কিন্তু ভাতের অভাবে দিয়ে দিতে পারি, একটু পরিচয় লাগবে, ও বড় ছেলে মানুষ, পরিচয় লাগবে, সেই জন্যই ওকে দেওয়া। বুঝতে পারছেন? পরিচয় লাগবে, সেই জন্যই দেওয়া। আর ওই আজকে আপনারা সবাই আমার বাড়িতে মাকে দেখবেন, মা খুব আগ্রহ বসে রয়েছে, ও চাচ্ছে যে নানু দেখুক, নানুর সাথে। ভাই থ্যাংক ইউ। আমরা এখানে একটা কথা বলি, আমি অবশ্যই ধন্যবাদ জানাই প্রথমত আল্লাহকে, এবং তারপরে যদি কাউকে ধন্যবাদ দিতে হয় সেটা হচ্ছে এই ভদ্রলোক কামাল সাহেব। অসাধারণ কাজ করছেন এবং ডিটেকটিভের রোল প্লে করছে রীতিমতো। জলিল ভাই খুব লেগেছিলেন, এবং এই ভাই যার নাম ভুলে গেছি, ইমাম ভাই, এবং একই সাথে সর্বোপরি ধন্যবাদ আপনাকে, কারণ আপনারা কিন্তু রোল মডেল। আমরা অনেক বাচ্চাদের খবর পাই যারা এখানে এসে হাউমাউ করে কান্নাকাটি করে যে কি পরিমাণ কষ্ট করে তাদেরকে বেঁচে থাকতে হয়। সেখানে আমরা যখন এই ধরনের গুড নিউজ গুলা পাই,
যে ওখানে গেছে এবং তাদেরকে পেলে বসে মানুষ করা হয়েছে এবং পাওয়ার পরেও দিতে চায় না, মানে স্কুলে দিচ্ছে, আমি এগুলোই উদাহরণ হওয়া উচিত। স্কুলে সোজা সরল স্কুলে সাইন করতে পারে না, মানুষ মারতো বলতো থেকে যায়, মাদ্রাসাও দিছি, হুজুরা মারতো, ছোট মানুষ মারতো, বুদ্ধি ছিল কম, মারতো, অটিস্টিক, পুরো অটিস্টিক শিশু। তারপরে এলাকাবাসী এসছে, আমাদের সমাজসেবী এলাকাবাসী, দুই ভাই আছে নিচে, ওরাও বসে আছে, বুঝছেন, ওরা বসে আছে কি কি হয় জান, তাহলে আপনারা আমাদের কাছে ঠিক আছে। কাকা কামাল ভাই আবারও ধন্যবাদ, ইনশাআল্লাহ কাজ করা হবে। আপনি খুব ভালো কাজ করছেন, আপনি কাজ চালিয়ে যান, আমরা আপনার এই কাজের সাথী, আমরা সবসময় আপনার পাশে আছি। থ্যাংক ইউ কামাল ভাই। জলবে আপনি কিছু বলতে চাচ্ছিলেন লাস্টে, বলেন। ভাই আপনি এত একটা মহৎ কাজ করতেছেন ভাই, থাক আমার প্রশংসা করা লাগবে না, আপনি তো আমার টিমে। আরেকটু কাজ বলি, বিশেষত আমার আরেকটা পরিচয় আছে, আমি একজন প্রবাসী। তো প্রবাসীদের আমি অত্যন্ত মূল্যায়ন করি এবং এদের সময়ের মূল্য কতটুকু আমি তা জানি। আপনাদেরকে ধন্যবাদ এবং যে দেশে যারা আছেন তাদেরকে ধন্যবাদ, এবং আমাদের আজকে কিপ্রিয়া ভাই পেজে যারা আছেন তারা একটু কষ্ট করে ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবেন। বলবেন ভাই, বলেন। উনি তোমার বাবা মা ঠিকভাবে পাইছো? হ্যাঁ বলুন। তুমি পাইছো, ঠিক আছে, সবকিছু মিলাইছো। এটা হলো যে আপনার ছেলে, হ্যাঁ, এটা আপনার হাতে তুলে দিলাম আমি, হ্যাঁ, ওরা কখনো কষ্ট দিয়ে না, আমরা কখনো কষ্ট দিই, কষ্ট দিয়ে পৃথিবী সুন্দর হয় মানুষের জন্য, এবং আজকের এই ভিডিওটা অনেক সুন্দর একটা ভিডিও। থ্যাংক ইউ সো মাচ। লাস্টে এসে কিছু বলার নেই, প্রিয় দর্শক এবং শ্রোতা, এরকম আপডেট যেন আপনাদেরকে প্রতিনিয়ত দিতে পারি। আপনারা সবাই অনেক ভালো থাকুন। শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।